দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আজকে উষার মেডিকেলের প্রথম দিন। এতদিনের প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত দিনটা অবশেষে এসে হাজির। ডাইনিং টেবিলে বসে উষা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছে। এখনই না বের হলে অনেক দেরি হয়ে যাবে। পথে আবার মারোয়াকে নিতে হবে। দুজন একসাথেই যাবে বলে ঠিক করেছে। এইদিকে উষার বড়মা আর বাবা ইয়ানুর আলম বারবার বলছে আস্তে ধীরে খেয়ে রওনা দেওয়ার জন্য। তবে কে শোনে কার কথা। শেষবারের মতো খাবার মুখে পুরে উষা উঠে দাঁড়ায়। পাশের টোট ব্যাগটা কাঁধে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। বাড়ির বাইরে এসে মারোয়াকে কল দেয়। 2 বার রিং হতেই ওপাশে কল রিসিভ হয়। রেডি হয়ে রাস্তায় দাঁড়া, আমি আসছি 5 মিনিটে। মারোয়া বলল, ঠিক আছে আয়, জিয়ান ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে হাসপাতালে যাবে। আচ্ছা যাচ্ছি বলেই খট করে কলটা কেটে দেয় উষা। শাহ আলম নিবাস থেকে মারোয়াদের বাড়ি মাত্র 5 মিনিটের দূরত্বে। মারোয়ার মা উর্মি বেগম বিয়ের পর তিনিই নিজের ছোট বোনকে ইয়ানুর সাহেবের সাথে বিয়ে দেন। ইয়ানুরকে বরাবরই পছন্দ করতেন ভালো ব্যবহারের জন্য, তাই হাতছাড়া না করে নিজের বোনের সাথেই বিয়ে দিয়েছেন। এত বছর পরেও বোনকে খুশিতে দেখে শান্তি পান উর্মি বেগম। এখন তার ইচ্ছে উষার সঙ্গে তার ছেলে জিয়ানের বিয়ে দেওয়া। যদিও ছেলে মেয়ের মতামতের বিষয়, তাই আপাতত চুপ আছেন। তবুও ভাতিজিকে নিজের ছেলের বউ হিসেবে দেখতে চান, এটাই তার মনের ইচ্ছা। ঠিক 5 মিনিটের মাথায় উষা এসে থামল মারোয়াদের বাড়ির সামনে। মির্জা ভিলার বাইরে আগে থেকেই দাঁড়িয়ে থাকা মারোয়া উষাকে দেখে এগিয়ে আসে। উষাকে ভালো করে দেখে একটা মুচকি হাসে মারোয়া। শর্ট স্কার্ট, গলায় ঝোলানো ওড়না, ফর্সা হাতে ঘড়ি আর বড় চুলগুলো বেনি করে ছড়িয়ে রেখেছে পিঠে। মারোয়া নিজের ব্যাগ থেকে একটা আইলাইনার বের করে উষার কানের লতিতে ছুঁয়ে দেয়। হাসি মুখে বলে, তোকে আজকে অনেক সুন্দর লাগছে উষা। তাই তো বলি, তোর রেড চেরি কেন তোকে রূপাঞ্জল বলে ডাকত। জনমের পছন্দ আছে বলতেই হয়, সেজন্য একখানা স্যালুট প্রাপ্য ওনার। উষা লজ্জা পায়। মনের মধ্যে কত শত স্বপ্ন বুনছে ভালোবাসার মানুষটাকে নিয়ে। যদিও সে অনেক দূরে, তবে কল্পনায় তো বাধা নেই। কি রে, এত লজ্জা পাচ্ছিস কেন? মারোয়ার কথায় উষা নড়ে চড়ে উঠে আমতা আমতা করে বলে, কিছু না। জিয়ান ভাইয়ার কি হলো? উষার কথা শেষ হওয়ার আগেই গাড়ির হর্ন বাজিয়ে জিয়ান মির্জা গাড়ি বের করে রাস্তায় এসে দাঁড়ায়। পরনে টাইট ফিটিং শার্টের স্লিভ গুটিয়ে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে উষাদের দিকে তাকিয়ে আছে। পাশে রাখা সাদা অ্যাপ্রন এবং প্রয়োজনীয় ব্যাগ। গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি উঠে এসো। ভাইয়ার ডাক কানে আসতেই দুজনেই গাড়ির দিকে এগিয়ে উঠে যায়। উষা আর মারোয়া ব্যাকসিটের দরজা খুলতেই জিয়ান ধমক দিয়ে ওঠে, এত পরিপাটি হয়ে বেরিয়েছিস হাসপাতালের জন্য, আর তোরা দুজন ব্যাকসিটে উঠে আমাকে ড্রাইভার প্রমাণ করতে চাস? তাড়াতাড়ি একজন সামনে আয়। এইদিকে দুইজন একে অপরের দিকে চোরের মতো তাকায়। ভেবেছিল একসাথে বসে রাজ্যের গল্প করবে, তার হতে দিল না। মন খারাপ করে উষা মারোয়াকে বলে, তুই সামনে বস, আমি এখানেই বসছি। উষা দরজা খুলে বসতে যাবে, এমন সময় সামনে থেকে জিয়ান বলে উঠল, উষা তুই সামনে এসে বস, আমি এই বাচালের এত প্যাচাল শুনতে পারবো না। জিয়ানের কথায় উষা ফিক করে হেসে উঠলেও মারোয়া রেগে যায়। উষাকে ঠেলে সামনে পাঠিয়ে নিজে ব্যাক সিটে গিয়ে বসে। আর ভালো বাচ্চার মতো উষা গিয়ে ফ্রন্ট সিটে বসতেই জিয়ান গাড়ি স্টার্ট দেয়। সোজা গন্তব্য এখন মেডিকেল কলেজ হাসপাতাল। পেছনে মারোয়া মুখ ভার করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আর উষা জিয়ানের পাশে বসে একটু অস্বস্তি বোধ করছে, তবে নিজের অস্বাভাবিক আচরণ প্রকাশ হতে দেয় না। কলেজের প্রথম দিন হওয়ায় অনেকটা এক্সাইটেড, আবার কিছুটা নার্ভাসও। চোখের সামনে ভেসে আসে কিছু পুরনো স্মৃতি, যেখানে উষা সামনে খোলা বায়োকেমিস্ট্রি বই, পাতাগুলো জটিল ইংরেজি টার্ম আর সূত্র। উষা পিট করে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু পারে না। সবই যেন রহস্যময় অক্ষর। চেরি ভাইয়া, এটা কি বই? শিশুসুলভ সরল কণ্ঠে প্রশ্ন করে উষা তার রেড চেরির দিকে তাকিয়ে। বায়োকেমিস্ট্রি এটা, আমি মেডিকেলের ছাত্র, ভবিষ্যতে একজন ডাক্তার হব, বুঝেছ রূপাঞ্জল? গম্ভীর ভঙ্গিতে বলে ইন্তেশার। উষার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কল্পনার ডানা মিলে বলে ওঠে, তাহলে আমি আপনার রুগী হব ভাইয়া, আমার ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে? ইন্তেশার এবার মুখ টিপে হাসে। কিরে উষা, নাম, কখন থেকে ডাকছি, মাঝে মাঝে যে কোথায় হারিয়ে যাস বুঝি না বাবা। নাম ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। মারোয়া জোরালো কণ্ঠে ডাকে, আর তাতে উষা তৎক্ষণাৎ কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। নিজের এমন পাগলামোর জন্য মনে মনে নিজেকে শাসিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। দুইজন আইডি কার্ড দেখিয়ে দারোয়ানের অনুমতিতে কলেজের ভেতরে ঢুকে পড়লে জিয়ান উষার দিকে শেষবারের মতো তাকায়, তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায়। এইদিকে ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ে ওদের আগের পরিচিত মুখ রুহান। ভর্তি হওয়ার পরদিন মারোয়ার সঙ্গে কলেজে ঘুরতে এসেছিল, তখনই পরিচয় হয়। রুহান ডাকে মারোয়া। ওদের দিকে রুহান এগিয়ে আসে হাসি মুখে। নিজেদের মধ্যে আলাপ শুরু করে দেয় সবাই। বেশ কিছুক্ষণ গল্প করার পর ক্লাস শুরু হওয়ায় তারা এগিয়ে যায় ক্লাসরুমে। আগেই নিজেদের ক্লাস সম্পর্কে জানতো বলে বিশেষ কোনো ঝামেলা হয়নি। কয়েকশো শিক্ষার্থীর ভিড়ে মারোয়া আর উষা নিজেদের জায়গা করে নেয়। পাশেই বসে রুহান ও তার বন্ধুরা। প্রথম দিন বলে সবাই যার যার মতো করে পরিচিত হতে ব্যস্ত।
এমন সময় হঠাৎই দরজায় একটানা 3 বার টোকা পড়ে। তারপরই কক্ষে প্রবেশ করে কলেজের অধ্যক্ষ। সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থী চুপসে যায়। অধ্যক্ষ নিজের মতো করে পরিচয় পর্ব শেষ করে একটা মোটিভেশনাল স্পিচ দিতে শুরু করে। আজ থেকে আপনাদের পথ চলার প্রথম দিন, চলুন মানবদেহকে জানা শুরু করি। ক্লাসরুমের সব শিক্ষার্থী যেন একসঙ্গে নিঃশ্বাস আটকে রাখে। মেডিকেল জীবনের প্রথম অধ্যায়, প্রথম শিক্ষক, প্রথম বাক্য সবকিছু যেন হৃদয়ে গেঁথে যায়। পরিচয় শেষ করে অধ্যক্ষ ঘোষণা দেন, এখন আপনাদের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার ইয়াসির প্রথম ক্লাসটি নেবেন। তিনি একজন ভারতীয় চিকিৎসক, মেডিকেল বোর্ডে প্রথম স্থান অধিকার করেছেন। এটা আপনাদের জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। উষা মারোয়ার দিকে তাকিয়ে থাকে। এই লোকটা যেমন অসভ্য, ঠিক তেমনই ট্যালেন্টেড। অন্যদিকে ক্লাসরুমে শুরু হয়ে যায় ফিসফিস। কে এই ডাক্তার ইয়াসির, যিনি ভারত থেকে এসেছেন? মুহূর্তের মধ্যেই ক্লাসরুমটা যেন বাজারের রূপ নেয়। তখনই কক্ষে প্রবেশ করে ডাক্তার ইয়াসির। সাদা ল্যাবকোটে দীর্ঘদেহী এক পুরুষ, চোখে ধীর অথচ গভীর দৃষ্টি, হাতে কিছু নোট আর একটি সাদা চক। পেছনে জানালা দিয়ে ঢোকা সূর্যের আলো তার ফিগার যেন ছায়া আকৃতিতে রূপ দেয়। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, এলোমেলো চুল কপালে ছড়িয়ে। ইন্তেশার কক্ষে ঢুকতেই নিস্তব্ধতা নামে, এমনকি নিঃশ্বাসের শব্দও যেন মনে হচ্ছে কেউ শুনতে পারছে না। ইন্তেশার এসে সামনে দাঁড়ায়, গলার স্বর স্থির, মেপে দেওয়া, কিন্তু প্রতিটি শব্দ বুকের ভেতর গেঁথে যায়। বোর্ডে নাম লেখে, ডাক্তার ইয়াসির, হেড ডিপার্টমেন্ট অব কার্ডিওলজি। তারপর ঘুরে দাঁড়িয়ে বলে, কার্ডিওলজি শুধু হৃদয়ের রোগ নিয়ে কাজ করে না, এটা মানুষের সবচেয়ে নিভৃত যন্ত্রণার সাথে লড়াই করে। আপনারা ডাক্তার হবেন একদিন, তবে হৃদয়ের ভাষা বুঝতে শিখতে হবে আগে। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মানুষটার দিকে। একজন ভারতীয় হয়েও এত নির্ভুলভাবে বাংলা বলছে। কিন্তু ইন্তেশারের চোখ থেমে থাকে কেবল একজনের দিকে, উষা। সে জানে এত ব্যস্ততার মাঝেও এই ক্লাসটা নেওয়ার একমাত্র কারণ এই মেয়েটিকে দেখা। আর উষা বসে আছে নিঃশব্দে, বিরক্তি ভরা চোখে, যেন কোনোভাবেই সামনের লোকটাকে সহ্য করতে পারছে না কোনো মতেই। আর ইন্তেশার কিছু না বলে শুধু চোখ বুলিয়ে নেয় উষার মুখের ওপর দিয়ে, মনের গভীরে কিছু খুঁজে নিতে চাইছে যেন। তারপর একটু থেমে বলে, আপনাদের অনেক দূর যেতে হবে, শুরুটা আজকে থেকেই। বিশ্বাস রাখবেন, কঠিন হবে কিন্তু ওর্থ ইট। তারপর হাতঘড়ির দিকে একবার তাকিয়ে বইয়ের পাতাগুলো বিছিয়ে নিল। হালকা হাসি দিয়ে বলে, আজ শুধু শুভেচ্ছা জানাতে এসেছিলাম। অ্যানাটমি আপনাদের সঙ্গেই থাকবে আজ। আমি চলি। দরজা খুলে বেরিয়ে যায়। তার চলে যাওয়ার শব্দটুকু যেন শূন্যতাকে আরও ভারী করে তোলে। প্লিজ কেঁদো না, শান্ত হও উষা, আমি দেখছি, মেডিসিন দিলেই ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে ভাইয়া, তাড়াতাড়ি করুন। ইন্তেশার যত তাড়াতাড়ি ক্ষত মুছছে তত দ্রুত রক্তপাত আবারও শুরু হচ্ছে। চিন্তিত ভঙ্গিতে সে উষার বাঁ হাতের তালুতে ফু দিচ্ছে, শান্ত থাকার চেষ্টা করতে বলছে। কিন্তু তালুর গভীরে যে ক্ষতটা হয়েছে সেটা কিভাবে হলো এখনও তার কোনো ধারণা নেই। রাস্তায় মারোয়া আর উষাকে বিধ্বস্ত অবস্থায় পেয়ে ইন্তেশার সোজা হাসপাতালে নিয়ে এসেছে। ব্যথায় ছটফট করতে করতে উষা কাঁদছে একটানা। ইন্তেশার এক হাতে অ্যান্টিসেপটিক ব্যবহার করে তুলা দিয়ে ক্ষতটা পরিষ্কার করছে। অন্যদিকে উষা চোখ মুখ কেঁদে লাল করে ফেলেছে। উষার এমন অবস্থায় ইন্তেশার যতটা না চিন্তিত, তার থেকেও বেশি নিজের ভেতর একটা অদ্ভুত দুর্বলতা অনুভব করছে। উষা একসময় রক্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে সোজা ইন্তেশারের বুকে ঢলে পড়ে। ইন্তেশারের বুকটা ছ্যাদ করে ওঠে। উষা, এ উষা, চোখ খোলো প্লিজ। তোমার কিচ্ছু হবে না পাখি, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। উন্মাদের মতো উষার দেহ ঝাঁকাতে থাকে ইন্তেশার। যখন কোনো সাড়া মেলে না তখন উষাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে পাগলের মতো ডাকতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা মারোয়া হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একজন মানুষের এমন পাগলামো, তা আবার মাত্র 2 দিনের পরিচয়ের এক মেয়ের জন্য। কিছুতেই মেলে না হিসাব। মনে মনে ভাবে লোকটা কি উষাকে পছন্দ করে। তবে ভাবনা আপাতত সাইডে রেখে সে বলে, ভাইয়া, ওর ব্লাড ফোবিয়া আছে। আগে তো ছিল না, ফট করে উত্তর দেয় ইন্তেশার। এই কথাতেই মারোয়ার সন্দেহ নিশ্চিত হয়। সত্যিই তো, আগে উষা এমন ছিল না, তবে ইন্ডিয়া থেকে ফেরার আগে থেকে এই সমস্যা দেখা দেয়। তবুও প্রশ্ন ছুড়ে দেয় মারোয়া যাচাই করার উদ্দেশ্যে। রেড চেরি হোস্টেলে শিফট হওয়ার দিন উষা ওনার পেছনে দৌড়েছিল আটকাতে, কিন্তু পথে অ্যাক্সিডেন্ট করে অনেক ব্যথা পেয়েছিল। সেখান থেকেই এই ভয়। কিন্তু আপনি কিভাবে জানলেন ওর আগে ব্লাড ফোবিয়া ছিল না? নিজের ভুল বুঝতে পেরে ইন্তেশার অকপটে বলল, অহনা বলেছিল তোমাদের ফ্যামিলির সবচেয়ে হেলদি নাকি উষা। ও। নির্জীব অবস্থায় উষা ঘুমিয়ে আছে। তার বাঁ হাতে ব্যান্ডেজ, ডান হাতে স্যালাইন চলছে। শরীর দুর্বল, ভয় ও ব্যথার চোটে অনেকক্ষণ ধরেই অচেতন। বাড়িতে এখনও জানানো হয়নি। মারোয়া ভাবছে উষা একটু সুস্থ হলেই সে ওকে নিয়ে সোজা বাড়িতে যাবে। এই সময় কয়েকবার কল এসেছিল বাড়ি থেকে, তবে মারোয়া কাটিয়ে দিয়ে বলেছে, প্রথম দিন তো,
তাই একটু দেরি হচ্ছে। উষার মাথার পাশে বসে আছে ইন্তেশার। আজ ডিউটি ছিল, কিন্তু সব ইমার্জেন্সি ফেলে সে এখানে বসে আছে, এক পাও নড়েনি। চিন্তিত মুখে মাথা ঘুরিয়ে বলে, মারোয়া, উষার এমন ইনসিডেন্ট হলো কিভাবে? কি লুকাচ্ছ আমার থেকে? মারোয়ার কলেজ শেষে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে। মনটা খারাপ হয়ে যায়, কিন্তু জানানো জরুরি। ক্লাস শেষে ফুটপাথ ধরে হাঁটার সময় 2টা ছেলে ছিনতাই করতে এসেছিল। আমার চিৎকারে পালিয়ে যায় ঠিকই, কিন্তু যাওয়ার আগে উষার গলায় থাকা স্বর্ণের চেনটা জোর করে টানতে থাকে। উষা বাধা দেয়, তখনই ছুরি চালায় ওরা। ভাগ্য ভালো ছুরিটা গলায় না গিয়ে হাতের তালুতে লেগেছে। চেনটা নিয়ে ওরা পালিয়ে যায়। এই ব্যাপারটা উষা জ্ঞান ফিরে জানলে খুব কষ্ট পাবে। কি এমন দরকারি চেন ছিল সেটা? ওর রেড চেরির শেষ স্মৃতি ছিল, সেই ওকে গিফট করেছিল। ইন্তেশারের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মেয়েটা তাকে কতটা ভালোবাসে, অথচ সে আজও নিজেকে আড়ালে রেখেছে। তার দেওয়া একটা ছোট্ট উপহার রক্ষা করতে গিয়ে মেয়েটা নিজেকে রক্তাক্ত করল। গভীর একটা শ্বাস টেনে উঠে দাঁড়ায় ইন্তেশার। 2 কদম এগিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ফোন বের করে কাউকে একটা টেক্সট পাঠায়। ঢাকা মেডিকেল কলেজের আশেপাশের সব সিসিটিভি ফুটেজ 2 ঘন্টার মধ্যে হাতে চাই। আমার কলিজায় হাত দিয়ে ভালো করেনি। ঘরের কোণে একটি মানবের অবয়ব দাঁড়িয়ে, কালো হুডি, পুরো মুখ ঢেকে রেখেছে। চোখ দুটি শুধু বেরিয়ে আছে। এক অদ্ভুত ভয়ার্ত আলোয় চকচক করছে। হাতে ছোট চাইনিজ কুড়াল, যার ধার খুব তীক্ষ্ণ। টপ টপ করে রক্ত ঝরে পড়ছে তা দিয়ে মেঝেতে। প্রতিটা ফোঁটায় যেন মৃত্যুর আগমন জানিয়ে দিচ্ছে। দূরে এক ব্যক্তি, যার হাত পা মুখ বাঁধা। ব্যক্তিটির চোখে ভয় এবং অদ্ভুত এক যন্ত্রণা স্পষ্ট। সামনে বাকি ব্যক্তিদের ভয়ানক পরিণতি দেখে তার চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। ছায়াটি একটি মৃতদেহের দিকে ধীরে ধীরে আসে। হাতে থাকা চাইনিজ কোড়ালটি এক ঝটকায় ওপরে উঠে আসে, ধারালো ধাতুর সঙ্গে খোদাইয়ের মতো আলোয় চিকমিক করে। কোড়াল দিয়ে মৃতদেহের হৃদযন্ত্র বরাবর সজোরে আঘাত করে মাংসের ভেতরে একটি গভীর ছেদ সৃষ্টি করে। রক্তের ঝর্ণা বের হতে থাকে, কিন্তু ছায়ার চোখে কোনো অনুভূতি নেই, যেন শুধু একটি নির্মম যন্ত্র। মানবটির হাত এবার শিকারী পশুর মতো ঢুকে যায় মাংস ভেদ করে হৃদযন্ত্রের মধ্যে। মৃতদেহটি কিছুক্ষণের জন্য নড়েচড়ে ওঠে, কিন্তু দেহটি ততক্ষণে মৃত অর্ধখণ্ডিত দেহ, যার অংশবিশেষ ছড়িয়ে আছে। ছায়াটি কিছু পূর্বের ধকধক করতে থাকা হৃদযন্ত্রটি এক দুর্ভূত হাতের শক্তিতে টেনে বের করে আনে। হৃদয়টি হাতে ঝুলছে, রক্তে ভেজা। এক অব্যক্ত ভয়ঙ্কর দৃশ্য জন্ম দেয় হাত পা বাঁধা ব্যক্তির চোখে। বমি ওঠে, পেট গুলিয়ে আসে, কিন্তু মুখ বাঁধা থাকায় কিছু বেরিয়ে আসতে পারে না। শ্বাস নিতে চেষ্টা করে, চিৎকার করতে চায়, তবে গলা দিয়ে কিছুই বের হয় না। শ্বাস আটকে যায়। ঘরটা অন্ধকার, ক্রমশ ডুবে যায় শুধু রক্ত, আতঙ্ক আর মৃত্যু। মৃতদেহের দিকে নিবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছায়াটি কিছুক্ষণের জন্য। পৃথিবীর এক অন্ধকারাচ্ছন্ন গভীর বনের মাঝখানে চাঁদের ক্ষীণ আলোয় শীতল মাটিতে পড়ে আছে। সেখানেও ভয়ঙ্কর এক দৃশ্যের মঞ্চ তৈরি হয় চক্ষুর আড়ালে। ছায়াটি মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়ায়। রক্তমাখা হাতে গাছ ছাঁটার একটি মেশিন হাতে ধরে। মেশিনটি চালু করার সঙ্গে সঙ্গেই ধারালো ব্লেডগুলো ঘুরতে থাকে। এক অশুভ গর্জন ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই আওয়াজ যেন মৃত্যুপুরীর শান্তির সঙ্গীত। এইদিকে হুডিতে থাকা মানব এক পা করে এগিয়ে আসে ঠিক জিম্মিকারীর দিকে। ঠোঁট দুটো গোল করে শ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, চেনটা কোথায়? জিম্মিকারীর শরীরে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে যায়। ভয়ের চোটে চোখ দিয়ে ইশারা করে পকেটের দিকে। মানবটি সেই ইশারা লক্ষ্য করে বাম হাত মুহূর্তেই পকেটে গলিয়ে ঝট করে স্বর্ণের চেনটা বের করে আনে। হাতে তখনও গাছ কাটার মেশিনটি চলছে পুরো দমে। নীরবতা ভেঙে হুট করেই হেসে ওঠে মানব অবয়ব। ভুল জায়গায় হাত দিয়ে নিজেরাই ডেকে এনেছিস মৃত্যু। আমার রূপাঞ্জলের হাতে ক্ষত করেছিস তোরা, আর আমি তোদের সারা শরীরে আগুন জ্বালাবো। ভয় পাবি না, মরবি ধীরে ধীরে, যন্ত্রণায় ছটফট করতে করতে। নিজের মৃত্যুটা অনুভব করবি। শুধু এই জন্মে না, পরকালেও তোদের আর কোনো মেয়েদের দিকে তাকানোর সাহস থাকবে না। হাত পা বাঁধা লোকটার চোখ আতঙ্কে ছটফট করছে। ছায়াটি আর কোনো কথা না বলে মেশিনটি লোকটার কোমরের কাছে চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই শব্দ করে হাড় ভেঙে যায়। মাংস ছিন্ন ভিন্ন হয়ে চারপাশে ছিটকে পড়ে। পেটের ভেতর থেকে নাড়িভুড়ি ছিটকে বেরিয়ে যায়, যেন এক বিশৃঙ্খল রক্তময় প্রবাহ। আর দেহটির চোখ বিস্ময়ে উল্টে আছে। মেশিনের ধারালো ব্লেড হাড়ে আটকে গেলে ছায়াটি ব্লেডের স্পিড বাড়িয়ে দেয়। সেই মুহূর্তেই জীবনের শেষ শ্বাসের সঙ্গে ব্যক্তি দুখণ্ড হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিকে রক্ত ছিটকে পড়ে, ফ্লোর ভিজে যায়। ছায়াটি যেন রক্তে স্নান করে। তার হুডি থেকে রক্ত ফোঁটা ফোঁটা ঝরে।
হঠাৎ ঘন অন্ধকার গভীর থেকে এক অশুভ হাসির শব্দ ভেসে আসে। হুডিটা মাথা থেকে নামিয়ে ফেলতেই সুদেহী পুরুষের রক্তমাখা চেহারাটা জ্বলজ্বল করে ওঠে। 2 আঙুলের সাহায্যে কপালের কাজটুকু স্লাইড করে ফিসফিস করে বলে, হেল ইজ ওয়েটিং ফর ইউ। শাহ আলম নিবাসে আজকে দিনের শুরু হয় সম্পূর্ণ ব্যস্ততা দিয়ে। রান্নাঘর থেকে বাহারি রান্নার গন্ধে চারিদিকে মোমো করছে। অহনার শ্বশুরবাড়ি থেকে কয়েকজন লোক আসবে দাওয়াতে, তার জন্যই এত আয়োজন। রান্নাঘরে 2 জা আঞ্জুমান এবং উশানি ব্যস্ত হতে রান্না সারছেন। চুলায় আপাতত পায়েস তুলে দিয়েছেন উশানি আলম। লিভিং রুমে চোখ বুলিয়ে নেন। সকাল থেকে বাড়ির পুরুষ সহ মেয়ে দুটো যেন উধাও, কাজ দেখলেই যেন পালাই পালাই করে। তবে মেয়েদের কথা মনে হতেই উশানির মনে পড়ে নিজের মেয়ের কথা। কপালে চিন্তার ভাঁজ পড়ে। মেয়েটার হাতে গভীর ক্ষত জখম হয়েছে ভালোই, ঘুমিয়ে আছে বোধহয় ভেবেই আবারও রান্নায় মনোযোগ দেয়। চাচিমা, আমি মারোয়াদের বাড়ি গেলাম, দুপুরের আগেই চলে আসব। রান্নাঘরে ঢুকতে ঢুকতে আন্নি উশানিকে বলে ওঠে। আর এইদিকে আঞ্জুমান মেয়ের দিকে তাকিয়ে কিছু কড়া কথা বলবে তার আগেই উশানি বলে ওঠে, ঠিক আছে যাও, তবে মারোয়াকে সঙ্গে এনো। আর উষাকেও কোথাও দেখছি না এখনো। ও কি ঘুম থেকে ওঠেনি আন্নি? ঘুমিয়ে এখনো চাচি আম্মা। কথা শেষ করেই আন্নি বেরিয়ে যায়। আর উশানি মেয়ে ঘুমিয়ে আছে শুনে আর কিছুই বলে না, কাজে মনোযোগ দেয়। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে উষা। ওষুধের তীব্রতায় গভীর ঘুমে ঢলে পড়েছে। এদিকে বাহিরে আকাশের রোদ আর মেঘের খেলা চলছে। কখনো ঝলমলে আলো জানালার কাছ ছুঁয়ে পড়ে তার ঘুমন্ত মুখে, আবার কখনো মেঘের ছায়ায় ঘরটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে পড়েছে। ঘড়ির কাঁটা একটানা চলতে চলতে জানিয়ে দেয় সকাল পেরিয়ে গেছে অনেক আগেই। দুপুরের কড়াই এসে ঠেকেছে দিন। মেয়েটার মুখটা অদ্ভুত প্রশান্ত। ফর্সা গোল মুখটা আলো ছায় কখনো রূপালী হয়ে উঠছে, কখনো মলিন। লালচে ঠোঁটজোড়া কিছুটা খোলা, নিঃশ্বাসের ভারে হালকা কাঁপছে। কানের কাছটায় যেন নিখুঁত তুলির আঁচড়। চোখের পাতা মোটা, একবার খুলে গেলে কারো নিঃশ্বাস আটকাতে বাধ্য। দীর্ঘ চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে বালিশে মেঘের মতো ঘন আধারের মতো নিঃশব্দ। ওর কপালের ঠিক পাশে পড়ে থাকা চুলের ছায়া মুখের উপর একটা রহস্যের আবরণ টেনে রেখেছে। ঘুমের মধ্যে মুখটা আরও নিষ্পাপ, আরও কোমল হয়ে উঠেছে। কিন্তু তবুও কোথাও এক ধরনের বিষণ্ণতা, এক ধরনের বিষ ভরা মায়া লেগে আছে। এমন মুখ দেখলে কেউ হয়তো ভালোবাসতে বাধ্য হতো, কেউ হয়তো ভয় পেত। কারণ এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, এই সৌন্দর্যে আছে বিষ, যন্ত্রণা, এক ধরনের চিরন্তন আকর্ষণ যা মানুষকে ধ্বংস করেও মুগ্ধ করে রাখতে পারে। নিশ্ছিদ্র নীরবতা ভেঙে শাহ আলম নিবাসের সামনে একে একে এসে থামে পরপর 2টা গাড়ি। প্রথম গাড়ির হর্নে নিবাস থেকে বেরিয়ে আসেন আনোয়ার সাহেব। চোখে মুখে স্পষ্ট উত্তেজনা আর অপেক্ষার ছাপ। এইদিকে গাড়ি থামার সঙ্গে সঙ্গেই গাড়ির দরজা খুলে অহনা আর ইস্তিয়াক নেমে পড়ে। পরের গাড়ি থেকে নেমে আসে ইমন সাহেব এবং সানা বেগম। অহনার নিজের বাবাকে চোখে পড়তেই কোনো কিছু না ভেবে ছুটে গিয়ে বাবার বুকে মুখ গুজে দেয়, যেন দীর্ঘদিনের সব দুঃখ, দূরত্ব আর অপেক্ষা এক মুহূর্তেই মিলিয়ে যায়। আনোয়ার সাহেবেরও মুখে শান্ত এক হাসি, যেন হারানো কোনো কিছু ফিরে পেয়েছেন তিনি। আর এই আবেগঘন মুহূর্তের মাঝেই বাকিরা ধীরে ধীরে শাহ আলম নিবাসের দিকে এগিয়ে যায়। লন এরিয়া পার হয়ে অন্দরমহলে প্রবেশ করে সবাই। এইদিকে ততক্ষণে আঞ্জুমান মেয়েকে দেখে কেঁদে কেটে অস্থির। মেয়েসহ নতুন জামাইকে একটা জায়গায় বসিয়ে তিনি রান্নাঘরে ছুটে যান আর লিভিং রুমে সকলকে বসতে বলে ব্যস্ত হাতে নাস্তা আনতে যান। উশানি আলম তার সাথে। একা হাতে এত কাজ করতে সময় লাগবে দেখে সঙ্গে সঙ্গে তিনি ডেকে ওঠে মারোয়া আর আন্নিকে, চাচিমা কিছু লাগবে? নাস্তাগুলো একটু নিয়ে যেত মারোয়া, আমি এখানে একটু ব্যস্ত আছি। মাথা নাড়িয়ে মারোয়া আর আন্নি নাস্তাগুলো একে একে লিভিং রুমে নিয়ে হাজির হয়। সুন্দরভাবে সবকিছু গুছিয়ে টেবিলে রেখে আন্নি আর মারোয়া অহনার পাশে বসে পড়ে গল্প করতে। তাদের কাজিনদের মধ্যে অহনা বোনদের মধ্যে সবার বড় হওয়ায় এদের কাছে অনেক প্রিয়। নতুন দুলাভাইয়ের সাথেও তাদের বেশ ভাব জমেছে। জিন্স সাথে টপস পরিহিত দুজনকেই অপূর্ব লাগছে। এমন সময় ইমন সাহেব ওদের দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছো মা তোমরা দুজন? সৌজন্যতার সাথে আন্নি বলে ওঠে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আমি, তবে উষাকে দেখছি না, ওর শরীর কেমন এখন? ও ঠিক আছে আঙ্কেল, তবে ওষুধের ডোজে ঘুমিয়ে আছে। কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব পেয়ে ইমন সাহেব আবারও গম্ভীর হয়ে যান। তিনি বেশ চিন্তিত উষাকে নিয়ে। তার মধ্যে আবার ইন্তেশার আরেক ঝামেলার মধ্যে তাকে ফাঁসিয়ে দিয়েছে। চোখের চশমাটা ঠিক করে ইমন সাহেব আনোয়ার সাহেবের সাথে আলাপ আলোচনা শুরু করে আবারও। তবে তার আগে ছোট ছেলেকে কয়েকবার কল দিয়েছে আসবে কিনা সেই সম্বন্ধে, যদিও উষাকে দেখার লোভে আসার কথা। অহনা একটু ওপরে চলো তো, দরকার আছে, ইটস ইমার্জেন্সি।
ইস্তিয়াকের ধীরে বলা কথা কানে আসতেই অহনা বিরক্ত হয়। পরিবারের সব বড়দের মাঝে কিভাবে উপরে চেপে ভাবতে থাকে। এর মধ্যে ইশতিয়াক আবারও ইশারা করে যাওয়ার জন্য। অহনা পড়ে যায় বিপাকে। এখান থেকে উঠে যাওয়া যে দৃষ্টিকটু দেখায়। কে বোঝাবে এই অসভ্য লোকটাকে ভেবেই দম ছাড়ে জোরে। পাশে বসে আন্নির মারোয়ার দিকে নজর যেতেই অহনা একটা চালাকি করে বসে। মারোয়া, আন্নি, তোরা তোদের দুলাভাইকে বাড়ি ঘুরিয়ে দেখাতো। এখানে বসে থেকে নাকি উনি বোর হচ্ছে। অহনার কথা কানে যেতেই ইস্তিয়াকের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে কখন চেয়েছে বাড়ি দেখতে? সে তো ওপরে যেতে চেয়েছে, তাও নিজের বউয়ের সাথে। অহনা কিছু বলবে তার আগেই অহনাকে চুপ করিয়ে দেয়, ইশারায় যেতে বলে। ততক্ষণে মারোয়া আর আন্নি ওপরে উঠে গেছে। পেছনে পেছনে ইস্তিয়াক ওদের ফলো করে যাচ্ছে। আর মুড়িয়ে উষা ঘুম থেকে উঠে পড়ে। পরনে ওভারসাইজ জামা টেনে টুনে বেড থেকে নেমে পা দুটো মেঝেতে রাখে। হাত রুয়ে ফোনটাতে সময় দেখে নিয়ে নরম মখমলের কার্টুন শেপের স্লিপারে পা গলিয়ে দিয়েছে। তারপর সোজা দাঁড়ায় বারান্দায়। ব্যস্ত শহরের চোখ বুলিয়ে হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। ক্ষতটা অনেক শুকিয়ে গিয়েছে, তবে এখনও খোলা নিষেধ করেছে অসভ্য ইতর গ্রহের লোকটা। মনে মনে কয়েকশো গালি দিয়ে কাবার থেকে ভালো একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অহনাদের আসার কথা, একটু পরিপাটি না হলে চলে। অন্যদিকে দেয়ালের সাথে লাগানো ঘড়ি টিকটিক করে জানান দিতে থাকে 4:35। অথচ গম্ভীর স্বল্পভাষী পুরুষটা বাইক ছুটিয়ে আসছে নিজের প্রেয়সীকে এক নজর দেখতে। টানা 12 ঘন্টার ডিউটি শেষে সোজা শাহ আলম নিবাসে, অ্যানাকন্ডার মতো এঁকে বেঁকে শহরের বুক চিরে। খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে উষা। পরনে সাদা পাথর খচিত কারুকার্য করা গাউন। গাউনের দুই ধার ধরে উঁচু করে পা টিপে টিপে সোজা গিয়ে বসে আয়নার সামনে। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে ছেড়ে দেয় পিঠে। মুখে প্রসাধনী বলতে শুধু ঠোঁটে লিপ বাম দিয়ে উঠে পড়ে। বেড থেকে ফোনটা হাতে নিয়ে এয়ারপড কানে গুজে সোজা ছাদের দিকে হেঁটে যায়। বাইরে তখন আকাশ কমলা আভায় ছেয়ে গেছে। তুমাস্তানি গানটা লাগিয়ে উষা আপন মনে ছাদে ঘুরঘুর করতে থাকে। এক পর্যায়ে স্বভাবগত কারণে গানের তালে তাল মিলিয়ে নাচ শুরু করে। সাদা গাউনটার দুই ধার ধরে আপন শান্তিতে ছাদে ঘুরতে থাকে। লম্বা কেশরাজি নাচের সাথে সাথে দুলতে থাকে, কখনো কোমরের সাথে মিলিয়ে যায়। আর উষা চোখ বন্ধ করে গানের সাথে মিলিয়ে নাচতে থাকে। বরাবরই মেয়েটা ভালো নাচের জন্য। সবাই প্রশংসা করলেও দেখার সৌভাগ্য শুধু হাতে গোনা দুজনের। আর আজকে আর একজন যুক্ত হলো। বেবিগার্ল, পড়ে যাবে ধীরে। পুরুষালী কণ্ঠস্বর উষার কর্ণধার হতেই ফট করে আঁখি যুগল খুলে ফেলে। নাচা থামিয়ে সামনে তাকিয়ে চক্ষু চড়ক গাছ। আমতা আমতা করে বলে, আপনি? ইয়েস বেবিগার্ল, আমি, আপনার অসভ্য নির্লজ্জ আখ্যায়িত পুরুষ। উষা চোখ গোল করে তাকিয়ে আছে। সামনের দেয়ালে ঠেস দিয়ে দুই হাত পকেটে গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ইন্তেশার। চোখ শুধু নিবদ্ধ সামনের মেয়েটির মুখশ্রীতে। অনেক আগেই এসেছে কথা বলার জন্য, তবে অনাকাঙ্ক্ষিত এমন কিছুর সম্মুখীন হয়ে ইন্তেশার স্তব্ধ। এখনও চোখের সামনে মেয়েটার উন্মাদের মতো নাচ ভাসছে, যেন মেয়েটা থেকে পাগল করে ফেলছে দিন দিন। যেভাবেই হোক এটার সমাধান ইন্তেশার দ্রুতই বের করবে। এক পা করে ইন্তেশার এগিয়ে আসে উষার দিকে। ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলে, আই থিঙ্ক আই লসিং মাই মাইন্ড। উষা লজ্জা পায় ইন্তেশারের কাজে। এতক্ষণের পাগলামো সব দেখেছে লোকটা ভেবেই লজ্জায় গুটিয়ে যায়। 2 কদম পিছিয়ে যায় উষা। তবে ইন্তেশার উষাকে অবাক করে দিয়ে নিজেও ওর দিকে এগিয়ে যায়। কি করছেন কি? পেছনে যান বলছি। তুমি অসুস্থ শরীর নিয়ে এই খোলা আকাশের নিচে নাচতে পারলে আমি তোমার দিকে 2 পা এগিয়ে যেতে পারবো না? নাচার সাথে আপনার এগুলোর কি সাথ? আপনি কিন্তু রীতিমতো আমার সাথে ফ্লার্ট করছেন। ফ্লার্ট? নিজেকে কি ভাবো, কাইলি জেনার? অসভ্য লোক, সামনে থেকে সরুন। ইন্তেশার বরং আরও মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে ফেলে। উষার ঠোঁট জোড়া ইন্তেশারের বুক বরাবর। ইন্তেশার মাথাটা ঝুঁকে উষার কানে কিছু বলতে নেবে, তার আগেই উষা ইন্তেশারের বুকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে ওর হাত টেনে ধরে ইন্তেশার। উষার রেগে কিছু বলতে নেবে, তার আগেই চোখের সামনে উষার হারিয়ে যাওয়া স্বর্ণের চেনটা তুলে ধরে। উষা অবাক চোখে তাকিয়ে হাত বাড়িয়ে নিতে গেলে ইন্তেশার ওটা সরিয়ে ফেলে। দিন, ওটা আমার। তবে পেয়েছি তো আমি, কত কষ্ট করে এনেছি। আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছেন, তার শাস্তি স্বরূপ ওটা আমাকে দিন এক্ষুনি। ইন্তেশার হেসে ওঠে উষার কথাতে। মেয়েটা একদম বাচ্চা, আগের মতোই হাতে পায়ে বাড়লেও বুদ্ধিতে নাদান। ইন্তেশার এবার নিজের শেষ চালটা চালে। উষার দিকে এগিয়ে এসে বলে, চেনটা দিতে পারি, তবে শর্ত আছে 2টো। শর্ত? কি শর্ত? আমায় চুমু দিতে হবে গালে, আর দ্বিতীয়ত চেনটা আমি পরিয়ে দেব নিজে হাতে। এখন তোমার ইচ্ছা হয় চুমু দাও, অথবা যেতে পারো। আমি দিচ্ছি না কিছুই। বাড়াবাড়ি ভালো হচ্ছে না কিন্তু। আমার জিনিস আমাকে দিয়ে দিন। বেবি গার্ল, ওটা তোমার হলেও উদ্ধার করেছি আমি। নাও ডিসিশন ইজ ইয়োর্স। রাগে উষা হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেলে। তার রেড চেরির শেষ স্মৃতি, সে কিছুতেই এটা হাতছাড়া করবে না। একটা চুমুই তো ভেবে উষা রাজি হয়। তার কাছে তার রেড চেরি সবার আগে।
উষা দাঁত শক্ত করে ইন্তেশারকে বলে সে রাজি। ইন্তেশারের শর্ত মতে নিজের মাথা ঝুঁকিয়ে দেয় উষার দিকে। উষা নার্ভাস ফিল করে। এটা তার ফার্স্ট কিস। তার কত ইচ্ছে ছিল নিজের রেড চেরিকে কিস করবে, অথচ উড়ে এসে তার ফার্স্ট কিস এই অভদ্র লোকটা নিয়ে যাচ্ছে। কি হলো দাও, এইভাবে আমার কোমর ব্যথা করছে। উষা মুহূর্তেই ইন্তেশারের গালে কিস করার জন্য এগিয়ে গেলেই ইন্তেশার নিজের বেখেয়ালিতে একটু নড়তেই গালের বদলে ইন্তেশারের ঠোঁটে উষা কিস করে বসে। চট করে নিজের ভুল বুঝতে পেরে উষা পিছিয়ে গেলে ইন্তেশার দুষ্টু হাসে। অন্যদিকে ভয়ে লজ্জায় উষা কাঁপাকাঁপি শুরু করেছে। মনের মধ্যে অজানা কারণে ঠান্ডা স্রোত বয়ে চলেছে। আর ইন্তেশার অবাকের চূড়ান্ত সীমায়। ঠোঁটজোড়া জিভ দিয়ে স্লাইড করে ইন্তেশার। উষার দিকে একটু চেয়ে নিয়ে বলে, বেবি গার্ল, স্ট্রবেরি, বাট আই লাভ জেরি ফ্লেভার। উষা এবার কেঁদেই ফেলে। গাউনের দুই ধার লজ্জায় খামচে ধরে কান্না করতে থাকে। কিভাবে এখন সবার সামনে যাবে সে? লজ্জায় কিভাবে মুখ দেখাবে ভেবে কান্নার বেগ আরও বেশি হতে থাকে। আর ইন্তেশার ওর কম্পমান ঠোঁটজোড়ার দিকে চেয়ে থাকে। বন্ধ আঁখি পল্লব মৃদু দুলছে কান্নার ফলে। ঠিক উষার পেছনে গিয়ে দাঁড়ায় ইন্তেশার। তারপর হাত ঢুকিয়ে পকেট থেকে চেনটা বের করে উষার চুলগুলো কাঁধ থেকে সরিয়ে যত্ন করে পরিয়ে দেয়। ছাদ থেকে যাওয়ার আগে শেষবারের মতো ইন্তেশার কান্নারত উষার সামনে দাঁড়িয়ে ওর চোখের পানি আঙুল দিয়ে মুছে ফেলে। আদুরে স্বরে বলে, বেবি গার্ল, তোমার চোখে ঠিক পানি মানায় না। এভাবে কাঁদলে আমার দ্বিতীয় চুমুটাও কিন্তু নিয়ে ফেলবো। কি রে, মন খারাপ নাকি? মারোয়ার প্রশ্ন শুনে উষা আবার মুখটা ঘুরিয়ে নেয়। আন্নি আর মারোয়া বুঝে যায় নিশ্চয়ই কিছু হয়েছে। বেশি জোর করলে রেগে যেতে পারে ভেবেই আর কিছু জিজ্ঞেস করে না। তবে উষার আচরণে দুজন একটু চিন্তিত হয়ে পড়ে। তখন থেকেই নিচে যেতে বলছে, তবে একটাও টু শব্দ করেনি উষা। উষা, নিচে যাই চল, এখানে প্রচুর মশা, আর ছাদে থাকা সম্ভব না। দুজন টেনে হেঁচড়ে উষাকে ছাদ থেকে নামিয়ে আনে। বিকেলের পর থেকে মেয়েটা লজ্জায় ইন্তেশারের সামনে যায়নি। সবার আড়ালে এখনও লুকিয়ে বসেছিল। তবে ঠিকই খুঁজে খুঁজে আন্নি আর মারোয়া হাজির হয়ে যায়। ক্ষুধা পেয়েছে। সারাদিন ঘুমিয়ে কাটানোর পর পেটে এখনও কিছু পড়েনি। মনে মনে নিজেকে শক্ত করে উষা ওদের সাথে নিচে নামে। নিচে নেমেই নজরে পড়ে সানা বেগম আর ইমন সাহেবকে। অহনা আর ইস্তিয়াক নেই, সেই সাথে নির্লজ্জ পুরুষটাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে উষা সানা বেগমের পাশে গিয়ে বসে। পৌর মহিলার ব্যবহারে উষা বরাবরই মুগ্ধ হয়। কি সুন্দর করে তাকে মা সম্বোধন করে কথা বলে। একটা টান অনুভব করে সানা বেগমের প্রতি। উষার মনে হয় পূর্ব পরিচিত তারা। অন্যদিকে সানা বেগম উষার উপস্থিতিতে বেশ খুশি হন। আদুরে স্বরে বলেন, শরীর কেমন মা? এখন ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি আন্টি। খেয়েছো কিছু উষা মা? না আন্টি, আপনাদের সাথে খাবো। সানা বেগম মাথা নেড়ে বলেন, অহনা ইস্তিয়াক আসুক আগে, একসাথে ডিনার করব, ঠিক আছে মা? উষা আচ্ছা বলে চুপ করে যায়। অন্যদিকে আন্নি মারোয়া কিছু নিয়ে খোঁজাতে থাকে, যা উষা লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না। তবে ধমক দিয়ে ওঠে ওদের চুপ করানোর জন্য। ভয়ে দুজনই চুপ মেরে যায়। আপনি এসবের জন্য আমাকে ওপরে ডেকেছেন? আমি আমার বউকে ডেকেছি, এতে সমস্যা কোথায়? সবাই নিচে অপেক্ষা করছে, চলুন নিচে যাই। আগে তোমায় আদর করব বউ, তারপর যাব। না, চলুন এক্ষুনি। ইস্তিয়াকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে অহনা দরজার দিকে এগিয়ে যায়। তবে তার আগেই ইস্তিয়াক তাকে কোলে তুলে নিয়ে আবারও বিছানার দিকে আসে। অহনা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। ইস্তিয়াক ছাড়ে না, বরং যত্ন করে বিছানায় শোয়ায়। সে বলে, বোঝাতে পারবো না অহনাকে কতটা সুন্দর লাগছে, তাই তো লিভিং রুম থেকে সোজা উপরে উঠে এসেছে। সহজে ছাড়ছে না। অহনার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয় ইস্তিয়াক। একটু আদর করি বউ, তাছাড়া এনার্জি পাচ্ছি না। অহনা লজ্জায় মুখ লুকিয়ে ফেলে স্বামীর বুকে। বাম হাতে ইস্তিয়াকের জামা খামচে ধরে। ইস্তিয়াক বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরে বউকে। মুখোমুখি হয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আদুরে কিসে ভালোবাসা ঢেলে দেয়। অনেকক্ষণ ধরে কিস করে। অহনা লজ্জায় চোখ বন্ধ করে রাখে। ইস্তিয়াক ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। সময় যতটা গড়ায়, ইস্তিয়াকের স্পর্শ ততটাই গভীর হয়। অহনা বাধা দিতে চেয়েও পারে না। ভাইয়া, ওপেন দ্য ডোর, আই নিড ইউর হেল্প। দরজার ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে ডাক। ইস্তিয়াক থমকে যায়, বিরক্ত হয়। যতবার বউকে আদর করতে গেছে, কেউ না কেউ হাজির। হয় তার জীবনের রোমান্স নেই, অথবা টাইমিংটাই ভুল। রাগে দুঃখে অহনাকে ছেড়ে দেয়। নিজের কপাল চাপড়ে বউয়ের দিকে তাকাতেই দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে অহনা। তার বউ যে এই অবস্থায় মজা নিচ্ছে বুঝতে বাকি নেই। ফুস করে শ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে। অহনা তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে স্বামীর পেছনে দরজার দিকে এগোয়। বাইরে থেকে ডাকার আওয়াজ আসছে। দরজা খোলার আগেই ইস্তিয়াক বউয়ের দিকে তাকিয়ে বলে, বউ, শাড়ির আঁচলটা দিয়ে গলাটা ঢেকে ফেলো। কেউ দেখলে বলবে শ্বশুরবাড়িতেও বউকে ছাড় দিচ্ছি না। আমি এমন কিছু শুনতে রাজি না।
আফটার অল আমি এখন ভালো। কথা শেষ করে না, তবে এতেই অহনা লজ্জায় লাল হয়ে যায়। সময় নষ্ট না করে দরজা খট করে খুলে ফেলে। সামনে ইন্তেশার বিরক্ত হয়ে তাকায় ওর দিকে। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে ইস্তিয়াক জিজ্ঞেস করে, কি হয়েছে ইনু, এভাবে ডাকছিস কেন? তুমি আমাকে না দেখে আমার শার্টটা দেখো। আর অহনা কোথায়? দরকারটা ওর সাথে। ইন্তেশারের পরনের শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, জায়গায় জায়গায় দাগ। ইস্তিয়াক বিচলিত হয়ে তাড়াতাড়ি প্রশ্ন করে, ভিজলো কি করে জামাটা ইনু? দেখছি দাগও হয়ে গেছে। এটা তো তোর প্রিয় শার্ট, এমন কি হলো? কফি পড়েছে, বাকিটা পরে শোনো। আপাতত তোমার কোনো এক্সট্রা জামা থাকলে দাও, শাওয়ার নিতে হবে, গা গুলিয়ে আসছে আমার। এইদিকে ততক্ষণে অহনা ইস্তিয়াকের গেঞ্জি আর আরামদায়ক একটা ট্রাউজার নিয়ে হাজির। দুই ভাইয়ের সাইজ এক হয়, কোনো সমস্যা হয় না। তবে বিপত্তি ঘটে ওয়াশরুম নিয়ে। অহনার রুমের শাওয়ার চলছে না, আর নিচে যাওয়া যাবে না ইন্তেশারের এই অবস্থায়। শেষে অহনা বলে, সামনের রুমে যেতে পারো। কার রুম সেটা বলে না। আসলে মনে মনে একটা চালাকি করে বসে অহনা। ইন্তেশার কাপড় সহ রুমে ঢুকে পড়ে। ড্রিম লাইটের ক্ষীণ আলোয় সোজা শাওয়ার রুমে চলে যায়। ঘরের বাইরে দাঁড়িয়ে ইস্তিয়াক অহনাকে বলে, কার রুমে পাঠালে ওকে অহনা? তোমার মতিগতি ঠিক লাগছে না, খুলে বলো। উষার ঘরে পাঠিয়েছি আমি। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় ইস্তিয়াক। বউ তার থেকেও চালাক, কিভাবে উষার ঘরে পাঠিয়েছে? যদিও ঘর ফাঁকা, যাই হোক, ভাই তার হবু বউয়ের ওয়াশরুম ব্যবহার করছে বিয়ের আগেই। এই ভাবনায় খুশি হয় সে। খুশিতে অহনার বাহু গলিয়ে একটু কাছে টেনে নেয় ইস্তিয়াক। বুঝেছ বউ, ভাই আমার আজকে ওয়াশরুমে এন্ট্রি নিয়েছে। 2 দিন পর দেখবে উষার মনেও এন্ট্রি নিয়ে ফেলবে। এখন এখান থেকে চলো, নিচে সবাই অপেক্ষা করছে। দুজন নিচে নেমে গেলেও রেখে যায় ইন্তেশারকে। শুরুতে অন্ধকারে একবার উষা ঘরে এসেছিল, কিন্তু আজ খেয়াল করেনি সে কোথায় ঢুকেছে। যদি উষা জানতে পারে তার কেলেঙ্কারি হয়ে যাবে আজ এখানেই। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে ইন্তেশার। বাথরুমের ভেতরে নীরবতা, শুধু টুপটাপ ঝরে পড়ছে পানির ধারা ছাদ থেকে, ঠিক তার মাথার ওপর। আয়নার ভেতর ফুটে উঠেছে এক রুক্ষ রহস্যময় পুরুষের প্রতিচ্ছবি। খোঁচা খোঁচা দাড়িতে ঘেরা মুখ, চোখে এক নিঃশব্দ ক্লান্তি, আর শরীর জুড়ে ছড়িয়ে থাকা তীব্র পরিণত পুরুষোচিত সৌন্দর্য। চওড়া কাঁধ, পেশিবহুল বুক, পেটের নিচে 6টি সুনির্দিষ্ট অ্যাপস, যেন প্রতিটি রেখা নিজেই গড়েছে এক নিখুঁত শিল্পকর্ম। বুক থেকে পানি গড়িয়ে পড়ে পেটের ওপর দিয়ে নাভির পাশে, আর সেখান থেকে থেমে থেমে নিচে। ইন্তেশার 2 হাত দিয়ে মাথার পেছনের চুলগুলো ভিজিয়ে নিচ্ছে। তারপর গলার কাছ থেকে সরে যাওয়া পানির ফোঁটা গড়িয়ে যাচ্ছে চোয়ালের ধার ধরে। চুল ভিজে কপালের ওপর লেপ্টে আছে, আর 2 চোখ যেন কোনো এক অজানা ভাবনায় ডুবে আছে। গরম কফি পড়াতে বুকের কাছটুকু এতক্ষণে লাল হয়ে আছে। পানির ঝাপটাই তা জ্বালা করতে শুরু করেছে এখন। এইদিকে ইন্তেশারের পিঠ বেয়ে নেমে যাচ্ছে পানির ধারা। পিঠের মাংসপেশিগুলো দৃঢ়, প্রতিটি নড়াচড়ায় যেন খেলে যাচ্ছে তীক্ষ্ণ আলো ছায়া। দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে ইন্তেশার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর 2 হাত মিলিয়ে মুখে পানি দেয়, যেন নিজেকে জাগিয়ে তুলতে চাইছে ঘোর লাগা ক্লান্তি থেকে। ঠিক 25 মিনিট পর শাওয়ার শেষ করে ইন্তেশার ধীরে ধীরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শরীর জুড়ে ভেজা ভাব, মাথার চুল থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে মেঝেতে। পরনে শুধু ট্রাউজার, গেঞ্জিটা হাতে ধরে রেখেছে, এখনো পরা হয়নি। খোলা বুক জুড়ে জমে থাকা ছোট ছোট পানির ফোঁটাগুলো যেন আলোয় চিকমিক করছে। ইন্তেশার একবার চারপাশটাই নজর বোলায়। ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানি দিয়ে মেঝের কিছুটা অংশ ভিজে গেছে, কিন্তু ইন্তেশার সেই দিকে আর তেমন গুরুত্ব দেয় না। হাতের গেঞ্জিটা তুলতেই সামনে 2 পা এগোয়। ঠিক তখনই পা পিছলে পড়ে যায় ভেজা মেঝেতে। হঠাৎ ভারসাম্য হারিয়ে সোজা ধপ করে পড়ে যায় সামনের দিকে। ইন্তেশারের হাত গিয়ে পড়ে একদম পাশে রাখা ফ্লাওয়ার ভাসটার ওপর। ভারী কাচের সেই ফুলদানিটার সঙ্গে সঙ্গেই কাত হয়ে নিচে পড়ে যায় বিকট শব্দে। চারপাশে ছড়িয়ে পড়ে ধারালো কাচের টুকরো। মেঝেতে পড়ে থাকা অবস্থায় ইন্তেশার কেবল ব্যথা নয়, বুঝতে পারে তার বাম হাতে কিছু একটা তীক্ষ্ণভাবে বিঁধেছে। ফ্লাওয়ার ভাসের একটা কাচের টুকরো গিয়ে কেটে গিয়েছে তার বাঁ হাতের তালুর নিচের অংশ। মুহূর্তেই রক্ত গড়িয়ে পড়ে ভেজা মেঝেতে। ইন্তেশার ধীরে ধীরে উঠে বসে। ব্যথায় কপাল কুঁচকে আসে। এক হাতে অন্য হাতের রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু ক্ষতটা একটু গভীর হওয়ায় রক্ত বেরিয়ে আসছে, থামার নাম নেই। আপনি এখানে কি করছেন? উষা ঘরে এসেছিল নিজের ফোনটা নিতে, তবে রুমে এসে লাইট জ্বালাতেই নজরে আসে মেঝেতে বসা ইন্তেশারকে। বিকেলের ঘটনা সাইডে রেখে উষা কথাটা রেগেই বলে উঠল। এদিকে ইন্তেশার অপ্রস্তুত হয়ে পড়ে। এক হাতে কাচের টুকরো, 2 নগ্ন শরীর। তবে উষার প্রশ্নের জবাব দিতে 2 ঠোঁট ফাঁক করে বলে, হসপিটাল থেকে সোজা এখানেই এসেছি, তার উপর গায়ে কফি পড়েছে। শাওয়ার নেওয়ার জন্য অহনা এই রুমে পাঠিয়েছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছ। কিন্তু আমার রুমে। উষার চোখ যায় ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ, পাশেই ফ্লাওয়ার ভাজের করুণ অবস্থা। এবার চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে ইন্তেশার বাম হাত চেপে ধরেছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। যা বোঝার বুঝে নিয়ে উষা দ্রুত ইন্তেশারের সামনে গিয়ে দাঁড়ায়। ব্যথা পেলেন কিভাবে?
স্লিপ করে সোজা ভাসে পড়েছি। চোখ কি খুলে রেখে হাঁটছিলেন? না, আপাতত তোমায় চোখ দিয়েই দেখছি বেবি গার্ল। উষা দাঁত কিরমির করে উত্তর দেয়। ইত্রামুখী আপনার জীবনেও শেষ হবে না? কতটা হাত কেটে গেছে। ইস, আমি এক্ষুনি আসছি, থামুন। উষার সোজা কাবার্ড খুলে তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির হয়। রক্ত ধুয়ে ফেলার জন্য আবারও ছুটে ওয়াশরুমে। একটা পাত্রে পানি এনে বসে পড়ে ইন্তেশারের সামনে। চোখ মুখ শক্ত করে সামনের ব্যথায় জর্জরিত পুরুষটার হাত টেনে ধরে উষা। যত্ন করে হাতটা পানি দিয়ে মুছে ফেলে। ফার্স্ট এইড বক্স থেকে গজকাপড় সহ অ্যান্টিসেপটিক বের করে আনে। কাজ বিঁধে যাওয়ার দরুন গভীর ক্ষত হয়েছে। উষা তুলোর সাহায্যে অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষত পরিষ্কার করতে থাকে। আর ইন্তেশার এক দৃষ্টিতে উষার দিকে চেয়ে থাকে। মেয়েটার মন ঠিক মাটির মতোই নরম। ভেবেই মুখে হাসি ফুটে ওঠে। রাগ ঘৃণা তারপরেও যত্ন সহকারে ইন্তেশারের সেবা করতে থাকে অষ্টাদশী। ব্যথা লাগছে? ইন্তেশার একটু সিম্প্যাথি পাওয়ার আশায় মাথা ঝুঁকিয়ে ইশারা করে তার ব্যথা করছে। তবে সম্পূর্ণ প্ল্যানে পানি ঢেলে উষা কটাক্ষ করে বলে, বেশ হয়েছে, তখন আমাকে কাঁদিয়েছেন, তার ফল হাড়ে হাড়ে টের পাবেন এখন। ইন্তেশার একটু মন খারাপ করে ফেলে ওর কাঠখট্টা কথাই। উষাকে একটু জ্বালানোর জন্য হাতটা টেনে নিজের দিকে নেয়। আর উষা ভাবে মন খারাপ করে টেনে নিয়েছে। নিজের রাগকে শান্ত করে নরম কণ্ঠে শোধায়, হয়েছে, আর ড্রামা করতে হবে না, আমি ধীরে ধীরে ওইখানেই ছুঁয়ে দিচ্ছি। বেবি গার্ল, তুমি তো মিষ্টি করেও কথা বলতে পারো। আমি সব পারি, আপাতত আপনার মুখটা চুপ করে রাখুন। তাছাড়া দেখুন কি করি। সফেদ ব্যান্ডেজে হাতটা সম্পূর্ণ বেঁধে উঠে দাঁড়ায় উষা। অনেকটা দেরি হয়ে গেছে, নিশ্চয়ই নিচে সবাই অপেক্ষা করছে। চটজলদি উষা তার সবকিছু গুছিয়ে রেখে কাঁচের টুকরোগুলো সাবধানে পরিষ্কার করে ফেলে। তারপর ইন্তেশারকে বলে তাড়াতাড়ি নিচে নামতে। ইন্তেশারও কথা মতো ফ্লোরে পড়ে থাকা টি শার্টটা হাতে তুলে নেয়। উষা এখনো খেয়াল করেনি ইন্তেশারের নগ্ন দেহটা। রক্ত দেখে বিচলিত উষা প্রয়োজন মনে করেনি অন্যদিকে লক্ষ্য করার। এইদিকে ইন্তেশার গেঞ্জি পরার সময় বা হাতে ব্যথা লাগতেই মুখ বিকৃত হয়ে গেল। ক্ষতটা তাজা, আর তাতে চাপ পড়তেই ইন্তেশার হালকা উহ করে ওঠে। তবে একটু থেমে গলা খাকারি দিয়ে হালকা কৌতুক ভরা স্বরে বলে, আমায় একটু সাহায্য করো বেবি গার্ল, টি শার্টটা পরতে পারছি না, ব্যথা লাগছে। উষা তখন নিচু হয়ে ভাঙা কাচের টুকরোগুলো তুলছিল। ইন্তেশারের হঠাৎ গম্ভীর কোমল কণ্ঠের ডাক কানে আসতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। মাথা উঁচু করে তাকাতেই চোখ আটকে যায় পুরুষালী নগ্ন বুকে। জল ভেজা ত্বকে লাইট পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। উষার চোখ মুহূর্তেই বড় হয়ে যায়। অসভ্য নির্লজ্জদের মতো খালি গায়ে কি করছেন আপনি? দূরে সরুন, আপনি একেবারে বেয়াদব। উষা চিৎকার করে ওঠে, চোখে মুখে রাগের ছায়া। ইন্তেশার হেসে ফেলে, উষ্ণ অভ্যর্থনা পেলাম, ধন্যবাদ। তবে তুমি খেয়াল করনি আমি শুরু থেকে খালি গায়ে ছিলাম। সামনে এত সুদর্শন একজন ডাক্তার দাঁড়িয়ে, তোমার তো খুশি হওয়ার কথা, অপমান করার না। উষা চোখ গরম করে তাকায়, কিন্তু গালচোড়া একটু লালচে হয়ে ওঠে লজ্জায় না রাগে সে নিজেও বোঝে না। আর ইন্তেশারের ঠোঁটে এক বাঁকা হাসি। ইন্তেশার ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসে। কোনো স্পর্শ নয়, কেবল চোখে চোখ রেখে বলে, থ্যাংক ইউ বেবি গার্ল, আমার সেবা করার জন্য। সময় মতো সুদ সমেত ফেরত দেব, কারণ আমি কারো পাওনা বাকি রাখি না। উষা চুপ করে যায়, চারপাশ নিস্তব্ধ। শেষবার ইন্তেশার চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আসলে আমার ব্যথাটা হাতের থেকে চোখে এখন বেশি, কারণ তোমার এই রাগী মুখটা আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। কেটে গেছে 2 মাস। এই অল্প সময়ের মধ্যেই অনেক কিছু বদলে গেছে। জীবনের পথে এসেছে নানা পরিবর্তন। কেউ ছেড়ে গেছে, কেউ নতুনভাবে ফিরে এসেছে। সময় থেমে থাকেনি এক মুহূর্তের জন্যও। প্রতিটি জীবন চলছে নিজের মতো করেই, আপন গতিতে, নিজের ছন্দে। চারপাশের প্রকৃতিতেও সেই বদলের ছোঁয়া। গাছের ডালে ডালে ফুটে উঠেছে নতুন কুড়ি, জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। হাওয়ায় ভেসে বেড়ায় এক অদ্ভুত মুগ্ধতা, যেন প্রতিটি পাতা নতুন করে বাঁচতে শিখেছে। সবকিছু যেন আবার শুরু হচ্ছে নতুনভাবে, নতুন আশায়, নতুন আলোয়। ক্যাম্পাস প্রাঙ্গণে আকাশচুম্বী কৃষ্ণচূড়ার গাছটা ফুলে ভরে আছে। জমিনে পড়ে আছে অসংখ্য ফুলের লাল পাপড়ি। উষা মাথার ওড়নাটা আরও একটু টেনে রোদ আড়াল করে। ক্লাস শেষে মারুয়াকে নিয়ে বসে পড়েছে ঘাসের ওপর। সামনে ছড়ানো কিছু অ্যাসাইনমেন্ট কাগজ। আগামীকাল ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ, অথচ ওরা কিছুই লিখতে পারেনি। ওড়নার আর একটা মাথা বিরক্তিভঙ্গিতে আঙুলে মোড়াচ্ছে উষা, আর মারুয়া ওকে দেখতে থাকে। এর মধ্যে ওদের দিকে এগিয়ে আসে তাদের নতুন ক্লাসমেট মুমু। হাতে ধরে আছে মুড়ি মাখা। তোরা অ্যাসাইনমেন্ট না লিখলে এভাবে ধ্যান ধরে বসে আছিস কেন? বলতে বলতে ওদের পাশে বসে পড়ে। মুড়ি মাখাটা ঘাসের ওপর রেখে ব্যাগ থেকে ন্যাপকিন বের করে আনে মুমু। হাতে তেল লেগেছে তা মুছে ফেলতে। এদিকে মারুয়া উষার তখনও চুপ করে আছে, যেন মনোব্রত করছে দুজনই। কিরে, কি হয়েছে? বলবি তো নাকি? মারুয়া অসহায় ভঙ্গিতে বলে, আমরা অ্যাসাইনমেন্ট করিনি, অথচ কাল ইয়াসির স্যারকে জমা দেওয়ার লাস্ট ডেট। কিভাবে এত অল্প সময়ে লিখব বুঝতে পারছি না। মুমু এবার ওদের চুপ থাকার কারণ বুঝতে পারে। পুরো ক্লাস জুড়ে
অনেক কষ্টে সে উষাদের বন্ধু হয়েছে। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে হওয়ায় অনেক দায়িত্ব মেয়েটার। দেখতে শ্যামা হওয়ায় কেউ মিশতে চায় না। তবে উষা মারোয়া ওকে সবসময় প্রাধান্য দিয়েছে বোনের মতোই। বড় বড় ডাগর চোখের অধিকারী মেয়েটাকে সবাই মায়াবিনী বলে ডাকে। অবহেলায় পড়ে থাকা ব্যাগটার চেন 1 সেকেন্ডে খুলে ফেলে মোমো। ব্যাগ হাতড়িয়ে নিজের অ্যাসাইনমেন্টগুলো বের করে ওদের সামনে দিয়ে মুখে হাসি টেনে বলে, আমি করেছি আমারটা, তোরা কপি কর দ্রুত। আনমনে থাকা উষা তড়িৎ গতিতে মোমোর দিকে তাকায়, নিজের ওপর প্রাউড ফিল করে। মোমোকে অবাক করে দিয়ে উষা ওকে জড়িয়ে ধরে, আর উষাকে দেখে মারোয়াও জড়িয়ে ধরে। 3 বান্ধবী একে অপরকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে। আমি মরে যাব তোদের জন্য, ছাড় বলছি, খুব কষ্টে মুখ দিয়ে বলে মোমো। বেচারিকে 2জন ভর্তা বানিয়ে ফেলেছে, এত জোরে ধরেছে। ওদের ডাকে 2জনই ওকে ছেড়ে দেয়। আর এতক্ষণ মন খারাপ করে থাকা উষা হাসি হাসি চোখে কাগজ কলম নিয়ে লিখতে শুরু করে। উষা, একটা কথা বলবি? মোমো উষার দিকে চেয়ে বলে। উষা লিখতে লিখতে জবাব দেয়, হ্যাঁ বল, কি জানতে চাস? ইয়াসির স্যারের সাথে তোর এত শত্রুতা কেন? স্যার কি তোর প্রাক্তন নাকি, যিনি তোকে সবসময় শাস্তি দিয়ে প্রতিশোধ নিচ্ছেন পুরনো দোষের জন্য? উনি বেয়াদব একজন লোক, তার সাথে প্রেম, আবার প্রাক্তন, অসম্ভব ব্যাপার। উষা রেগেই বলে। অন্যদিকে মারোয়া হেসে হেসে উত্তর দেয়, ইয়াসির স্যার যদি কখনো সিঙ্গেলদের জন্য বিশেষ শাস্তির বিধান চালু করে তাহলে উষার জন্য ভিআইপি আসন থাকবে। উষা বলে, ওনাকে দেখে একবার বলতে ইচ্ছে করে, স্যার আপনি কি জানেন এই ক্লাসে একমাত্র আমি আপনাকে এতটা গুরুত্ব দিই। প্রতি ঘন্টায় আপনাকে ঘৃণা করে সময় দেখি। ঘৃণা করতে করতে না ভালোবেসে ফেলিস উষারানী। মারোয়ার কথাটাই উষার ভেতরটা জ্বলে ওঠে, গাল টকটকে লাল হয়ে ওঠে। সে কখনোই অসভ্য নির্লজ্জ লোকটাকে ভালোবাসতে পারবে না, কখনোই না। সে তার রেড চেরিকে ভালোবাসে, তাকে নিয়েই সব কল্পনা, সব জল্পনা, সব স্বপ্ন। মনেই তার হাজার হাজার গল্প লেখা শেষ হয়ে যায় রেড চেরিকে নিয়ে। শেষ চিন্তাটা মাথায় পাক খেতে খেতেই উষা মারোয়ার দিকে রাগে উল্কা চোখে তাকিয়ে বলে ওঠে, আমি ওই নির্লজ্জ লোকটাকে কখনোই ভালোবাসতে পারি না। ঘৃণা থেকে কিন্তু প্রেম জন্মায় বেবি। মারোয়া, মার খাবি কিন্তু, ওনার কথা আর একবারও বলবি না। আমি শুধুই রেড চেরিকে ভালোবাসি। তোর রেড চেরি যদি ডাক্তার ইয়াসির। কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ করে মারোয়ার ফোনটা বেজে ওঠে। উষা অবাক চোখেই ওর দিকে তাকিয়ে থাকে, যেন ওর পরবর্তী কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছে। কিন্তু ফোনটা কানে নিয়েই মারোয়ার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়। চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে ওর চোখে মুখে। কিরে, কি হয়েছে? এমন চিন্তিত লাগছে কেন তোকে? মারোয়া ফোনের কথা শেষ করে চুপচাপ ফোনটা ব্যাগে রাখে, তারপর ধীরে উঠে যায়। অহনা আপু হাসপাতালে ভর্তি। কি হয়েছে জানা যাচ্ছে না, কিন্তু আমাদের এখনই যেতে হবে। ওঠ, চল। মুহূর্তের মধ্যেই উষা তার ব্যাগ, বই সব গুছিয়ে নেয়। তড়িঘড়ি মোমোকে বিদায় জানিয়ে 2জন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজ থেকে হাসপাতালটা খুব দূরে না, তাই দুজনেই হাঁটতে শুরু করে। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার ছায়া ঘন হয়ে এসেছে। গ্রীষ্মের বিকেলের হাওয়া ভারী ও গাছাপা। পায়ের নিচে শুকনো পাতাগুলো মচমচ শব্দ করে ওঠে, আর বাতাসে কার যেন ওষুধ আর স্যালাইনের গন্ধ মিলেমিশে থাকে। এক অজানা উৎকণ্ঠার ছায়া যেন আগে থেকেই ভেসে বেড়াচ্ছে। এদিকে উষা হাঁটতে হাঁটতে বলে, অহনা আপু তো একদম সুস্থ ছিল, হঠাৎ এমন কি হলো? মারোয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানি না, ডাক্তাররা দেখছে। অহনা ঘুমিয়ে আছে, চোখ দুটো সম্পূর্ণ বন্ধ, হাতে স্যালাইনের লাইন লাগানো। তা দিয়ে বিন্দু বিন্দু ফোটাই শরীরে স্যালাইন প্রবেশ করছে দুর্বলতা কাটাতে। পাশেই ইস্তিয়াক অশ্রু চোখে অহনার ডান হাত শক্ত করে ধরে নিজের হাতের ভাঁজে ধরে রেখেছে। পাশেই ইস্তিয়াক অশ্রু চোখে অহনার ডান হাত শক্ত করে নিজের হাতের ভাঁজে ধরে রেখেছে। সে বোঝাতে পারবে না কতটা খুশি বাবা হওয়ার পরম সৌভাগ্য জুটেছে তার কপালে। তার প্রিয়তম যে মা হতে চলেছে। ঘুমিয়ে থাকা অহনার সারা মুখে অজস্র চুম্বনে ভরিয়ে ফেলেছে সদ্য বাবা হতে চলা সুখবর পেয়ে। চোখের সামনে ভেসে উঠছে সানা বেগমের বিচলিত কণ্ঠস্বর। আকুল হয়ে বলছেন, অহনা জ্ঞান হারিয়ে ফেলেছে, কেন তা আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। ফোন কাটার সাথে সাথেই মিটিং ক্যান্সেল করে ছুটে এসেছে এখানে তার প্রিয়তম স্ত্রীর পাশে। অন্যদিকে বাইরে ততক্ষণে ইমন সাহেব দাদু হওয়ার খুশিতে পুরো হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছেন। বাকি নেই আনোয়ার সাহেবও। আপাতত সকলেই বাইরে অপেক্ষা করছে অহনার জ্ঞান ফিরে আসার। জ্ঞান ফিরলেই সবাই সাথে সাথে বাড়ি ফিরে যাবে, এমনটাই ঠিক করা হয়েছে। এমন সময় উষা আর মারোয়া ওদের দিকে এগিয়ে আসে। যতটা ভেবেছিল সিরিয়াস কিছু হবে, তবে এখানকার পরিবেশে চলছে একরকমের হাসির মেজাজ। গুটি গুটি পায়ে এগিয়ে এসে সামনে বসে থাকা আঞ্জুমানের পাশে বসে পড়ে ওরা। কি হয়েছে জানার জন্য পাশে বসে আন্নিকে জিজ্ঞেস করতেই আন্টি মুখে লম্বা একটা হাসি টেনে জবাব দেয়, আমরা খালামুনি হতে চলেছি উষা। কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে, তবে বুঝে ফেলতেই ওদের মুখে হাসি ফুটে ওঠে। পরিবারের বড় মেয়ের প্রথম সন্তান, ওরা খালামুনি হবে ভেবেই
নিজেদের ভেতরে একটা এক্সাইটমেন্ট অনুভব করছে। ঠোঁট গোল করে স্পষ্ট সুরে বলে, আলহামদুলিল্লাহ। ঠিক 10 মিনিটের মাথায় অহনার ঘুম ভাঙে। চোখ দুটো আধো আধো করে সম্পূর্ণ খুলতেই নজরে আসে কেবিনে থাকা ইস্তিয়াকের মুখ। ততক্ষণে স্যালাইন খুলে ফেলা হয়েছে। উঠে বসতে যাবে এমন সময় ইস্তিয়াক ইশারা দিয়ে নড়তে বারণ করে। নিজেই উঠে গিয়ে অহনাকে বসতে সাহায্য করে। পরিবারের সবাই ততক্ষণে কেবিনে ভিড় জমিয়ে ফেলেছে। সবার হাসিমাখা মুখ নজরে আসতেই অহনা লজ্জা পায়। গাল দুটো লাল করে চুপচাপ বসে থাকে। এইদিকে কেবিনে তখন ব্যস্ত পায়ে প্রবেশ করে ইন্তেশার। হাতে কিছু ফাইল ধরা। সবার দিকে একবার তাকিয়ে অহনার পাশে গিয়ে দাঁড়ায়। হাতের ফাইলগুলো ইস্তিয়াকের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কংগ্রাটস ভাই। এখন বল, সব কিছু ঠিকঠাক আছে তো? কোনো টেনশনের বিষয় নেই তো? এভরিথিং ওকে। আপাতত অহনাকে নিয়ে বাসায় যাও। সময়ের সাথে শুধু চেক আপ করতে হবে। কথা মতো অহনাকে নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি শুরু হয়। চারপাশে একটা আনন্দের আবহ। সবার মুখে হাসি, চোখে মুখে স্বস্তির ছাপ। অনেক দুশ্চিন্তা আর টেনশনের পর আজ যেন নতুন একটা সূর্যের উদয় হয়েছে। ইস্তিয়াক ধীরে ধীরে অহনার হাত ধরে তাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। ক্লান্ত হলেও অহনার মুখে শান্ত এক হাসি। এই হাসিটা যেন ওর চারপাশের সব উদ্বেগ নিমেষেই মুছে দেয়। পেছনে পেছনে একে একে কেবিন ছেড়ে বেরিয়ে আসে পরিবারের বাকি সদস্যরাও। ইমন সাহেব মোবাইলে গাড়ির ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করছে, আর সানা বেগম ব্যাগ হাতে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতালের করিডোরে তখন একটা হালকা হইচই, তবে সেটা চিন্তার নয়, আনন্দের। এদিকে উষা, আন্নি আর মারোয়া তিনজন পাশাপাশি হাঁটছে। ওদের মধ্যে এখনও সেই উত্তেজনা, সেই আলোড়ন কাজ করছে। কেউ খালামুনি হচ্ছে, কেউ প্রথমবার কাউকে এমন অবস্থায় দেখে ভেতরে ভেতরে ভাবছে হাজারটা কথা। হাঁটতে হাঁটতে ওরা নিজেদের মধ্যেই ফিসফিস করে হাসাহাসি করছে, যেন নিজেদের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। তিনজন হাসতে হাসতে নিচে এসে গাড়ির পাশে গিয়ে দাঁড়ায়। তখনই আঞ্জুমান উত্তেজিত ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে এসে বলে, আমি অহনার রিপোর্ট আর প্রেসক্রিপশন ফাইল কেবিনেই রেখে চলে এসেছি, তোরা কেউ একটু গিয়ে নিয়ে আসবি? এই কথা শুনে তিনজনেই থমকে দাঁড়ায়। মুহূর্তের জন্য ওরা একে অপরের দিকে তাকায়। তবে উষা বলে, বড়মা আমি যাচ্ছি, তোমরা অপেক্ষা করো। কেবিনের সামনে এসে নব মুচড়ে ধরে একবার দম নেয়, তারপর দরজার স্লাইড খুলে ভেতরে প্রবেশ করে। চোখ পড়ে যায় জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই চেনা অবয়বটার দিকে। সফেদ কোটে জানালার বাইরে তাকিয়ে আছে ইন্তেশার। কাঁধে হালকা আলো এসে পড়ছে, হাতে কয়েকটা কাগজ ধরা। চুলগুলো এলোমেলোভাবে কপালের একপাশে পড়ে আছে। উষা একটু কেশে উঠে নিজেকে শক্ত করে তোলে। অহনা আপুর মেডিকেল ফাইলটা কোথায়? সবাই নিচে অপেক্ষা করছে, দিতে পারবেন? কণ্ঠে স্বাভাবিক চাপা গম্ভীরতা, কিন্তু ইন্তেশার ওর কথা উপেক্ষা করে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। মুখে একরাশ অস্থিরতা, চোখে কেমন এক অসহায়তা জমে আছে। 2 কদম এগিয়ে এসে উষার সামনে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য উষার দিক থেকে চোখ সরাতে পারে না। মেয়েটাকে কতদিন পর এইভাবে কাছ থেকে দেখছে হিসেব নেই। তার থেকে লুকিয়ে কাটিয়েছে এতগুলো দিন। ইন্তেশার তা জানে। নিজেকে শান্ত করে একটু অসহায় ভাব টেনে বলে, গত 2 মাস ক্লাস ছাড়া আমাদের দেখাই হয়নি। তুমি আমায় একবারও মিস করনি উষা? উষা চমকে ওঠে। এই প্রশ্নের কোনো মানে হয়? লোকটা তাকে দুর্বল করতে চাইছে। তবে উষা অন্য কাউকে ভালোবাসে। সামনের লোকটা যদি অন্য কেউ হতো, উষা কখনোই এমন কিছু ভাবত না। তবে ইন্তেশারের লুকিয়ে তাকানো তৃষ্ণার্ত চোখে ওকে দেখার সুযোগ পেলে কাছে আসা উষার সহ্য হয় না। লোকটার দিকে তাকাতেই পারে না উষা। কেমন অদ্ভুত একটা টান অনুভব করতে থাকে। তবে কণ্ঠে কঠিন ভঙ্গি এনে উষা বলে, আপনাকে কেন মিস করব? আপনি আমার কে হন? ইন্তেশার একটু সামনে ঝুঁকে আসে। ওর চোখের ঠিক বরাবর শান্ত অথচ গভীর স্বরে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি তোমার কেউ না? উষা তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নেয়, যেন চোখে চোখ রাখা এখন সবচেয়ে ভয়ঙ্কর কাজ। ফাইলের কথা মনে পড়ে আবারও। এখন আপনি প্লিজ এসব অসভ্যতামিগুলো বাদ দিন, ফাইলটা দিন, না হলে আমি নিচে গিয়ে সবাইকে বলে দেব। উষার রেগে আগুন। সারা কেবিনে চোখ বুলিয়ে দেখে ফাইলগুলো কোথায়। সে আর এক মুহূর্তও এই বজ্জাত লোকের সাথে থাকবে না। তবে ফাইল খুঁজতে গিয়ে নজরে আসে ইন্তেশারের হাতে ফাইলগুলো। উষা ফাইলগুলো নিতে গেলেই ইন্তেশার ওর হাত উঁচু করে ফেলে। মুখে এতক্ষণ অসহায় ভাব থাকলেও এখন তা সম্পূর্ণ বদলে গিয়েছে। ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে, ধরতে পারলেই তোমার। খালামুনি হওয়ার খুশিতে নিশ্চয়ই ধরতে পারবে। উষা নিতে যায়, তবে নাগালে আসে না। সামনে আস্ত খাম্বা দাঁড়িয়ে আছে। উষার মনে হয় হাত বাড়িয়ে না পেয়ে ব্যর্থ হয়ে উষা লম্বা লাফ দিয়ে ধরতে চায়। তবে জুতোর ফিতেতে আঙুল আটকে পড়তে নিলেই ইন্তেশার ওকে ধরে ফেলে। বলছি বেবি গার্ল, আমরাও বিয়ে করে ফেলি, আমাদেরও হালি হালি বাচ্চা হবে। বিয়ে আবার আপনাকে? অসম্ভব। আর বাচ্চা ইম্পসিবল। আমাকে ছাড়ুন আর ফাইলটা দিন। যদি বলি বিয়ে আমাকেই করতে হবে, তাহলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব, তাও আপনাকে বিয়ে করব না। ইন্তেশার নিজের বাঁধন আরও কিছুটা দৃঢ় করে উষার কানের লতিতে ঠোঁট রেখে বলে ওঠে, লেট মি চেক ইয়োর হার্ট।
এয়ারপোর্টের বাইরে নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইন্তেশার। রাত 9টা, চারপাশের বাতাস হালকা ঠান্ডা, বাতিগুলো ঝলমল করছে। তবুও ইন্তেশারের চোখ বারবার ঘড়ির কাঁটার দিকে। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন ধৈর্যের পরীক্ষা। ভেতরে অস্থিরতা, কিন্তু মুখে কঠিন এক অভিব্যক্তি ধরে রেখেছে। বন্ধুকে না দেখে কাটানো 7টা দীর্ঘ মাস। ঠিক তখনই টার্মিনাল গেটের দিকে চোখ পড়তেই ইন্তেশারের বুকটা কেঁপে ওঠে। শ্যামবর্ণের পুরুষ, চোখে মুখে দীর্ঘ সফরের ক্লান্তি, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। এক হাতে লাগেজ টেনে আনছে, অন্য হাতে হাতঘড়ির চেন ঠিক করছে। ইন্তেশার চট করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মনটা একটুখানি নরম হয়ে আসে, চোখে পানি চলে আসে। শৈশবের বন্ধু, একসময় যে কাঁধে কাঁধ মিলিয়ে গল্প ভাগ করেছে, ঝগড়া করেছে, আবার রাগ ভেঙেছে এক চুমুকে চায়ের কাপে, আজ এতদিন পর সামনে দাঁড়িয়ে। আর থাকতে পারে না ইন্তেশার, ছুটে গিয়ে রাফাতকে জড়িয়ে ধরে। বুকের গভীর থেকে জমে থাকা সব কথাগুলো নিঃশব্দে ঝরে পড়ে। বন্ধুত্বের বন্ধন কোনো কথার মুখাপেক্ষী নয়, তারা শুধু অনুভব করে। রাফাতও চুপচাপ ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সেই পুরনো বন্ধুর কাঁধে একটুখানি চাপ দিয়ে বলে ওঠে। বহুদিন পর ইন্তেশার শুধু মাথা নেড়ে বলে, আমি কাউন্টডাউন করছিলাম। কিছুক্ষণ পর ওরা দুজন আলাদা হয়। চোখে মুখে ক্লান্তি থাকলেও হাসির রেখা স্পষ্ট। তখনই দূর থেকে একটা গাড়ি এসে থামে ওদের সামনে। গাড়ির জানালা দিয়ে নেমে আসে ইস্তিয়াক। একগাল হেসে বলে, গেস্ট অফ অনার ফিরেছে বুঝি? রাফাত হেসে বলে, ভাইয়া, তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি এখন ভিআইপি। আপাতত কংগ্রেস বাবা হওয়ার জন্য। ইন্তেশার ঠাট্টা করে বলে, তোকে রিসিভ করতে 2 ভাই এসেছি, এর চেয়ে প্রমাণ আর কি চাই? ঘড়িতে রাত 11:35। ধোয়া ওঠা কফির মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে রাফাত আর ইন্তেশার। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো শহর ঘুমিয়ে পড়েছে। সামনে কালো নিকষ আধারে এক টুকরো চাঁদ জ্বলজ্বল করছে। তার আলো ছড়িয়ে পড়েছে পাশের ছাদের রেলিং পর্যন্ত। ঠান্ডা বাতাস বারান্দার পর্দা নাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশে আসার পর থেকে উষার সঙ্গে প্রথম দেখা, তাদের সম্পর্ক, সবকিছু রাফাতকে এক নিঃশ্বাসে বলে গেছে ইন্তেশার। গলা ভেজানোর জন্য এনেছে কফি, আর তা হাতে নিয়েই দুজন আবারও হারিয়ে গেছে কথোপকথনে। এদিকে ইন্তেশার প্রথম চুমুক বসিয়ে কফির স্বাদ নিতে ব্যস্ত। তাকে দেখে মনে হয় যেন কফির উষ্ণতায় সে নিজেকে সামান্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর রাফাত কপালে চিন্তার ভাঁজ ফেলে বন্ধুর চোখের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। ছেলেটা আর কত লড়বে নিজের ভালোবাসার জন্য, কতটা একা একা যুদ্ধ করবে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাফাত বলে, মিসেস উর্মি মির্জা তাহলে সত্যিই জিয়ানের জন্য উষার হাত চেয়েছেন? ঠান্ডা স্বরে ইন্তেশার জবাব দেয়। জিয়ানের এখন কি করবি ভাই? বেটা উড়ে এসে তোর বাচ্চা বউকে ভাগিয়ে নিতে চাচ্ছে। ইন্তেশার কফির কাপটা সাইডে রেখে শুধু মিটমিট করে হাসে। রাফাত বুঝে যায় ও যা ভাবছে তাই সত্যি। জিয়ানকে সহজে ছাড়বে না ইন্তেশার। চোখে মুখে যেই দহন তাই স্পষ্ট। ইন্তেশার এমনই, ভালোবাসায় যেমন সীমাহীন, প্রতিহিংসায় তেমনই ভয়ানক। তবে রাফাতের জন্য ভয় অন্য জায়গায়। যদি কোনোভাবে উষা ইন্তেশারের ডার্ক সাইডের ব্যাপারে কিছু জানতে পারে, যদি তার ভেতরের অন্ধকারটা উদ্ভাসিত হয়, তাহলে সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। রাফাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইন্তেশারের কাঁধে হাত রেখে বলে, জিয়ানের কিছু করিস না ইনু, আফটারঅল সে উষার খালাতো ভাই। ইন্তেশারের দৃষ্টি মুহূর্তেই অন্ধকার হয়ে আসে। ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। ঠোঁটের কোণে নৃশংস এক হাসি ছড়িয়ে পড়েছে। ধীর অথচ গা শিউড়ে ওঠা কণ্ঠে বলে, আমাদের মাঝে এলে ওকে ছাড়ব না রাফাত। ওকে ছেড়ে দিলে আমার পাপ হবে। তবুও ভাই, মাটিতে পুঁতে ফেলবো আমাদের মাঝে এলে, খুঁজেও পাবে না কেউ।